থমথমে গোপালগঞ্জে গ্রেফতার ২০, আওয়ামী লীগের হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। গোপালগঞ্জে বড় সহিংসতার তথ্য ছিল না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিপির অদূরদর্শিতা বলছেন বিশ্লেষকরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে প্রতিবাদ, রাজধানীতে যুব দলের বিক্ষোভ মিছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ফের আপিল শুনানি ২৪ জুলাই, পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা সহ জেলা ও মহানগর পর্যায়ে শুরু হয়েছে যুবদলের বিক্ষোভ মিছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংগঠনটি। বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব এবং মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে মিছিলটি। যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। এদিকে জেলা পর্যায়ে একই কর্মসূচি পালন করেছে যুবদলের বিভিন্ন ইউনিট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা সহ জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করছে যুবদল। নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। মিছিলটি কি শুরু হয়েছে? এটি ঠিক কোথায় গিয়ে শেষ হবে? সার্বিক কর্মসূচির খবর জানতে চাই। মিছিল এখনো শুরু হয়নি। মিছিল পূর্ব যে সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যেই আজকের যেই যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন যুবদলের সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি আজকের যে বিক্ষোভ মিছিল সেটি বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে যিনি বক্তব্য রাখবেন। আমি যদি আপনাকে দেখাই একটু যে এখানে নেতাকর্মী, বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের যে বিক্ষোভ মিছিল সেখানে অংশ নিয়েছেন। তারা আজকের যে সকাল থেকে বৈরী আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার মধ্যেও তারা এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসেছেন। শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা আছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে অংশ নিয়েছেন। তারা ইতিমধ্যেই সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখছেন। তিনি অভিযোগ করেছেন যে আসলে বিশেষ করে সরাসরি বলেছেন যে জামায়াত ইসলামী তার দীর্ঘদিন তাদের সঙ্গে ছিল এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিএনপিকে নিয়ে যেই বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে সেটি একটি দলের পক্ষ থেকে চালানো হচ্ছে। তিনি বারবার বলছেন আসলে তাদের যাতে শুভবুদ্ধির উদয় হয়, পাশাপাশি আজকের যে বিক্ষোভ মিছিল সেটি বলা যায় শুধু ঢাকায় নয়, ঢাকার সারা দেশের বিভিন্ন জেলা, মহানগর এবং বিভিন্ন ইউনিটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এখানে আজকের যে বিক্ষোভ মিছিল সেটি হয়তো বেলা এখন যেহেতু ৪:০৫ বাজে, হয়তো ৪:৩০টার সময় এখান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হতে পারে। এই মিছিলটি এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে পুরানা পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো বিএনপির যে ৩ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে ৩ দিনব্যাপী যেই কর্মসূচি, যেই বিক্ষোভ মিছিল চলছে, যেটা সোমবারে ছাত্রদলের ছিল, একদিন পরে স্বেচ্ছাসেবক দল, একদিন গ্যাপ দিয়ে আছে যুবদল বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিল থেকে তারা বারবার বলছেন যে তারা সবসময় বিগত সময় রাজপথে ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা বলছেন যে আসলে এই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এখনো তারা বলছেন শেখ হাসিনা বিদায় নিল, তারা এখনো এই সরকারের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেক্টরে রয়েছে তারা বলছেন। এবং সরকারের তারা এবং অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টাদের অভিযোগ করেছেন তারা এই আওয়ামী লীগের কিছু যারা রয়েছেন, প্রেতাত্মা রয়েছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। পাশাপাশি আজকের যেই বিক্ষোভ মিছিল সেটি হয়তো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমাদের বক্তব্যের পর আমরা আরও বলতে পারবো যে আসলে বিএনপি এখান থেকে কোনো কর্মসূচি ঘোষণা করে কিনা। তো এখানে আপনি জানেন যে গত সোমবার যেটা ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল ছিল সেটিতে নেতৃত্ব দিয়েছেন প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যেমনটা অভিযোগ করেছিলেন বিএনপি শুধু বিএনপি নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের প্রতিষ্ঠাতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যে উৎসারচনা করা হচ্ছে সেটা তারা চাচ্ছেন না। তারা বলছেন তারা সবসময় যে ঐক্যের আহ্বান জানিয়ে আসছেন সেই ঐক্য যাতে অটুট থাকে। পাশাপাশি যদি তারা যেই ষড়যন্ত্রের কথা বলছেন সেই ষড়যন্ত্র যদি আবারও অব্যাহত থাকে তারা রাজপথে থেকে সেই মোকাবেলা করবেন। নিশি বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা শহর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করছে যুবদল। নয়াপল্টন থেকে শেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু। আমরা পরের খবরে যাব। এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। চলছে 22 ঘন্টার কারফিউ, যা শেষ হবে সন্ধ্যা 6টায়। তবে শহরে ঢিমে তালে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তায় কমেছে মানুষের আনাগোনা, বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থেকে বেলা গড়ানোর সাথে সাথে রাস্তায় মানুষের উপস্থিতি আমরা অনেক বেশি দেখছিলাম, কিন্তু দুপুর 12টার পর থেকে কিন্তু প্রশাসনের ব্যাপক তোড়জোড় আমরা শহর জুড়ে দেখছি। বিশেষ করে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি, বিজিবির টহল দেখেছি, পুলিশের গাড়িবহর পুরো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছে। এবং কালকে গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আলোচিত একটি ঘটনা ছিল গোপালগঞ্জ জেলা কারাগারের হামলার ঘটনাটি। শত শত মানুষ কালকে লাঠিসোঁটা নিয়ে এখানে উপস্থিত হয়েছিল। আমরা দেখছি যে গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করতো। সো তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা করার জন্য। এখানে আমরা এখন তো স্ট্রেনদেন আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। সকালে যে এক ধরনের ঢিলেঢালা ভাব ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেই ঢিলেঢালা ভাব কিন্তু এখন অনেকটা কঠোর অবস্থানের দিকে আমরা দেখছি। শহরের রাস্তায়ও মানুষজনের চলাচল কম, লোকজন আসলে তো কম। কালকে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে লোকজন কম আছে। অনেক ময়লা, অনেক রিট ফাটকেল এগুলো ছিল, এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নিবান আসছি। এখন পর্যন্ত সদর যে থানা রয়েছে, থানার যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী 20 জনের মতো আটক করা হয়েছে। এবং যেহেতু এখন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে, আরও হয়তো কিছুক্ষণ পরে আমার দিন শেষে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্তৃপক্ষ জানাবেন। জেলার মানুষজন বলছেন কোনো একক রাজনৈতিক দলের তকমা বা দায় আসলে তারা নিতে চান না। তারা শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে বাংলাদেশের অন্য 8-10টি জেলা রয়েছে, সে জেলার মতোই তারা এখানে বসবাস করতে চান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানবো আমরা। আমাদের সহকর্মীরা সেখান থেকে যুক্ত হচ্ছেন। আমার সাথে যুক্ত আছেন শফিকুল ইসলাম সবুজ এবং আরও যুক্ত আছেন বাদল সাহা। সবুজের কাছে যাব। সবুজ, এই 22 ঘন্টার কারফিউর আর মাত্র 2 ঘন্টা বাকি আছে শেষ হবার। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি জানান আমাদের? এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি হচ্ছে আসলে সময় যতটা গড়াচ্ছে মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হচ্ছে। সকালে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল কিংবা গতকাল গভীর রাত পর্যন্ত যে অস্থির থমথমে পরিস্থিতি ছিল তা কিন্তু এখন অনেকটা নেই বললেই চলে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক টহল জোরদার রয়েছে পুরো শহর জুড়ে। আমার পেছনে দেখছেন যে সেনাবাহিনীর একটি সাজোয়া যান এই সড়কে রয়েছে এবং এমন একাধিক এপিসি পুরো জেলার যে প্রধান সড়ক, অলিগলি সবখানে কিন্তু টহল দিচ্ছে। এবং এই টহল দেওয়ার ফলে কিন্তু মানুষ যারা রাস্তায় বেরোবেন কিংবা অপ্রয়োজনে যারা রাস্তায় বেরোবেন সেই আগ্রহ কিন্তু মানুষের মধ্যে একদমই নেই বললেই চলে। ডান দিকে একটি গলির মধ্যে আসলে শহরের সেই গলির মধ্যে সেনাবাহিনীর এপিসি যান ঢুকছে, পেছনে সেনাবাহিনীর হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং পুরো শহর কিন্তু বলা চলে একদম নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এবং গতকাল বিকেলের দুপুরের পর থেকেই কিন্তু আশপাশের জেলা খুলনা সহ আশপাশের নানা জায়গা থেকে কিন্তু বিপুল সংখ্যক ফোর্স এই শহরে নিয়ে আসা হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনীর নৌবাহিনীর সদস্যদেরাও কিন্তু এই শহরে এসেছেন এবং তারা এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং যে সহিংস ঘটনা গতকাল হয়েছে, এই সহিংস ঘটনা এই অঞ্চলের মানুষ আর দেখতে চান না। তারা বলছেন যে দেশের অন্য 8-10টি জেলার মতোই গোপালগঞ্জ জেলা, এই জেলাকে শুধুমাত্র একটি দলের তকমায় তারা আসলে দেখতে চান না। সব রাজনৈতিক দল করার বা সমর্থন করার অধিকার সব মানুষের রয়েছে। এই জেলার মানুষও বলছেন তাদেরও এমন মনোভাব রয়েছে, কিন্তু গুটি কয়েক মানুষের বা কতিপয় গোষ্ঠীর যে সহিংস আচরণ বা স্বার্থান্বেষী মনোভাবের কারণেই গোপালগঞ্জ জেলার এই ট্যাগ বাংলাদেশ সহ পৃথিবীর নানা জায়গায় রয়েছে। এবং সব মিলে এখন যে চিত্র, সেই চিত্র হচ্ছে গতকাল সহিংসতার ঘটনায় আমরা জানি যে এখন পর্যন্ত 4 জনের নিহতের খবর আমরা পেয়েছি, প্রাণহানি হয়েছে, অসংখ্য মানুষ তারা আহত হয়েছেন এবং 14 জন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করছেন যে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে দিন শেষে কতজন সেই সংখ্যা আমাদের কাছে এখনও জানানো হয়নি। হয়তো বেলা শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয় কিংবা জেলা সদর থানা থেকে এই তথ্য আমাদের জানানো হবে। তো সকাল থেকে কিন্তু আমরা রয়েছি এবং এক ধরনের ধারণা হচ্ছিল যে কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা কারফিউর যে নিয়মনীতি রয়েছে তা লঙ্ঘন করে কেউ রাজপথে নামে কিনা, সেই চিত্র কিন্তু আমরা পুরা জেলায় কোথাও দেখিনি এবং এমন খবরও কিন্তু আমরা কোথাও পাইনি। গতকাল রাত 9টার পর থেকে বলা চলে পরিস্থিতি ধীরে ধীরে আস্তে আস্তে শান্ত বা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা বাদল সাহার সাথে যুক্ত হব। বাদল, আপনি ঠিক এখন কোথায় অবস্থান করছেন? সেখানে কারফিউর অবস্থা, চিত্র কি দেখছেন? নিশি, আমি এখন দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সন্ধ্যা 6টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি একটি মিটিং করবেন। এই গত দুদিনের যেসব ঘটনা ঘটেছে এসব ঘটনার বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা এবং কতজন গ্রেপ্তার হয়েছে বা কতজন নিহত হয়েছেন এরকম বিষয় নিয়ে কিন্তু তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলবেন। এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু আমি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ করে সেনাবাহিনীর যে এসিপির যে ট্যাঙ্কটি রয়েছে সেটি কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এখন অবস্থান করছে। তারা কিন্তু বিভিন্ন স্থানের টহল দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই আজকে সারা দিন যে কারফিউ চলেছে, বিশেষ করে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে কারফিউ শেষ হতে। এই সময়টার মধ্যে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাবের যে সব সদস্যরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিয়েছেন যাতে কোথাও কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং কোথাও কোনো যেন সহিংসতার ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা কিন্তু ব্যাপক নজরদারি দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনায় এখন পর্যন্ত জেলা প্রশাসক কিন্তু আমাদের সাথে কথা বলেনি। তবে আমাদের সাথে কথা বললে হয়তো আমরা জানাতে পারবো যে আসলে গত দুদিনে আসলে কি কি ঘটনা ঘটেছে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা আসলে কি কি মুভমেন্টে নিয়েছিলেন, তারা আসলে এই সংঘর্ষ থামাতে কত রাউন্ড গুলি তারা চালিয়েছেন, কতটি টিয়ার শেল তারা নিক্ষেপ করেছেন, হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো এবং যারা আসলে কতজন আটক আছে সেই বিষয়টাও কিন্তু আমরা একদম পুরোপুরি জানতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু জেলার কোথাও কোনো সহিংসতার আমরা কোনো খবর পাইনি, কোথাও কোনো যে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা কোথাও কোনো মিছিল মিটিং করেছে এরকম কোনো আমরা খবর পাইনি। তবে দিন শেষে বলা চলে যে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কেটে যাচ্ছে এবং তারা কিন্তু ঘরের বাইরে বেরোচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর। নিশি। বাদল সাহা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন গোপালগঞ্জ থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে।
গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যুর দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে গোপালগঞ্জে আবারও মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে ফরিদপুরের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। 64 জেলার পদযাত্রা শেষ করে 3 আগস্ট ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি। সমাবেশে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারকে আহ্বান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান হবে না বলেও জানান তিনি। এর আগে দুপুরে 2:45টায় ফরিদপুরে পৌঁছান এনসিপি নেতারা। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ হুমকিতে ফেলতে চায়, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা লড়াই করব। ফরিদপুর থেকে এনসিপির পদযাত্রা যাবে রাজবাড়ীতে, সেই খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, পদযাত্রায় অংশ নিতে আসা লোকজন কি বলছেন, আর সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে? এখানে কেন্দ্রীয় নেতা যারা ফরিদপুরের সমাবেশ করে রাজবাড়ীতে পৌঁছাবে, তারা কিন্তু এখনো রাজবাড়ীতে এসে পৌঁছায়নি। ফলে এনসিপির যে স্থানীয় নেতা তারা কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আরো আগে, এবং যে নেতারা রয়েছেন মঞ্চে বক্তব্য প্রদান করছে। পাশাপাশি সংহতি রাজবাড়ী জেলা আমরা দেখছি যে এই যে এনসিপির রাজবাড়ীর বিভিন্ন উপজেলার যে নেতারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে বক্তব্য প্রদান করছে। সংহতি এখানে উপস্থিত কর্মীরাও অনেকে জনতা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য কিন্তু এর মধ্যে সমাবেশ উপস্থিত হয়েছে। তবে এই সভা আমরা দেখছি যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু ফরিদপুর থেকে এখনো রাজবাড়ীতে পৌঁছায়নি। তারা রাজবাড়ী শহরের বড়পুলে এসে পৌঁছানোর পরে পদযাত্রা করে এই রেল গেটে তৈরি করা যে মঞ্চ। রাজবাড়ী থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন সুমন বিশ্বাস। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। সচিবালয়ে এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পরিস্থিতি এমন ভয়াবহ হবে তার তথ্য ছিল না বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের এখন ওই জায়গায় পরিস্থিতি মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে। ছাড় দেওয়ার এরকম তো না, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে সংঘাতের ঘটনা দুঃখজনক। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেই, জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গোপালগঞ্জের সংঘাতের সময় ইন্টারনেট বন্ধের মিথ্যা অভিযোগ তোলা হয় বলে দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমদ তাইয়েব। তিনি বলেন, আইন না থাকায় বন্ধ করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ সংগঠনের তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অস্ত্রশস্ত্র হামলা করেছে তারা গ্রেফতার হবে। আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। গোপালগঞ্জে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আর 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার সঙ্গে থাকবেন 2 জন অতিরিক্ত সচিব, 1 জন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং অন্যজন
আইন ও বিচার মন্ত্রণালয় থেকে। কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস উইং জানায়, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এছাড়া মানবদেহে অর্গান ট্রান্সপ্লান্ট সহজতর করতে এবং নির্বাচনের 1 মাস আগে বয়স 18 হলে ভোট দিতে পারবে এমন আইন পাশ হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। একই সাথে এনসিপির রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। নির্বাচনের আগে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে এনসিপির প্রথম সমাবেশ। যেখানে আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে ঘটেছে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানি। এই ঘটনা নিয়ে নানান বিশ্লেষণ চলছে জাতীয় রাজনীতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও এনসিপির রাজনৈতিক পরিপক্কতার দিকে আঙুল তুলছেন অনেকে। লেখক ও চিন্তক ফরহাদ মজহার দুষছেন স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে। গোপালগঞ্জে নিঃসন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেখানকার যারা আমাদের আছেন, প্রশাসনে যারা আছেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা দেওয়াটা, নিশ্চিত করাটা এটা তাদের দায়িত্ব ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এনসিপির প্রসঙ্গে বলছেন, আবেগ দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক দল হিসেবে আপনি মানুষের কাছে পৌঁছতে হলে অনেক মগজ খাটাইতে হবে, কৌশলী হতে হবে। কর্মসূচিকে আমি খারাপ দেখি না, এটা ঠিক আছে, এটা করতে পারবে। কিন্তু তুমি কনফ্রন্টেশনে যেখানে সম্ভাবনা থাকে, তুমি বাবা এই জায়গাটা এড়াইয়ে চলো। বিশ্লেষকরা মনে করেন বুধবারের হামলার ঘটনা ছিল পরিকল্পিত, তবে এর মধ্য দিয়ে আবারও প্রতিহিংসা রাজনীতি শুরু হলো। সরকার এবং একই সঙ্গে সরকারের সঙ্গে এই যে সহযোগী পরাজিত যে শক্তি, তাদের একটা অ্যালায়েন্স আছে কোথাও। এই সরকার ডক্টর ইউনূস না থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের মধ্যে অবশ্যই একটা মূল, যেটাকে আমরা বলি, এমন কিছু শক্তি আছে যাদের সঙ্গে এদের এই আজকে যারা এই আক্রমণটা করলো, যে হামলাটা করলো, তাদের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে। ভয়াবহভাবে আমরা প্রতিশোধমূলক রাজনীতির দিকে এগোচ্ছি। হ্যাঁ, ইট মাইট লিড টু সিভিল ওয়ার, যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। গোপালগঞ্জের ঘটনায় কারা লাভবান হবে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, বিএনপির খুশি হবার কিছুই নেই, তবে যারা নির্বাচন পেছাতে চায় লাভবান হতে পারে তারাই লাভবান হবে যারা আসলে নির্বাচনটা যথাসময়ে হোক, এই জিনিসটা চায় না। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় ফেসবুকে ট্রল করে প্রত্যাহার হলেন দিনাজপুরের এক অতিরিক্ত পুলিশ সুপার। তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গতকাল রাত থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তার বিরুদ্ধে অভিযোগ, গতকাল সন্ধ্যায় মুশফিকুর রহমান গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে শুরু হয় ক্ষোভ, তাকে প্রত্যাহারেও থামেনি উত্তেজনা। এখন দাবি উঠেছে তাকে গ্রেফতারের। জুলাই পদযাত্রায় রাজবাড়িতে যাবে এনসিপি, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এনসিপির নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন কিনা সবশেষ খবর জানান। নিশ্চয়ই এখন পর্যন্ত যেখানে তারা পথসভাটি করবেন সেই পর্যন্ত এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও পৌঁছায়নি। তবে তারা ফরিদপুরের পথসভা শেষ করে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং কাছাকাছি জায়গায় তারা চলে এসেছেন। তবে তারা আসার আগেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজবাড়িতে এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির, তারা বক্তব্য রাখছেন এবং তারা বিগত 16 বছর ধরে আওয়ামী লীগের আমলের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো তখন ছিল
জোর করে মানুষদেরকে বাসা বাড়ি থেকে নিয়ে গ্রেপ্তার করা কিংবা অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, জেল জুলুম এই সকল বিষয় নিয়ে তারা ব্যাপক সমালোচনা করছেন। এবং পাশাপাশি আগামী দিনে জুলাই এবং আগস্টের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রত্যয়ে নতুন দিক নির্দেশনা এনসিপির সাথে থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং তারা তাদের দলীয় যে এজেন্ডাগুলো রয়েছে এবং তাদের এনসিপি যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে কিংবা এনসিপির হাতে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে তারা কিভাবে রাজবাড়িকে সাজাবেন, কিভাবে দেশকে সাজাবেন, এই বিষয়গুলো নিয়ে তারা এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে এনসিপির কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা রাজবাড়িতে এসে উপস্থিত হবেন, তখন তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্য রয়েছে সেটি তারা দিবেন। এবং অপরদিকে আজকের রাজবাড়িতে যে পথসভাকে কেন্দ্র করে আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু ছিল এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্য, বিজিবি, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা কিন্তু কড়া অবস্থানে দেখেছি। এবং কোনো রকম যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কিংবা আইনশৃঙ্খলার কোনো রকম যেন অবনতি না ঘটে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখেছি। এবং বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ ঠিক এখানে আসবেন এবং এখানকার যে উৎসুক জনতা আমরা দেখেছি যারা যে আজকের এই পথসভায় অংশগ্রহণ করার জন্য এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের মুখ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এর আগে আপনি জানেন যে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে পথসভা করেছিল এনসিপির নেতৃবৃন্দ। সেখান থেকে তারা স্পষ্টভাবে যে বিষয়টি জানান দিয়েছেন যে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যারা চেষ্টা করবে তাদের এই চেষ্টাকে কোনো ক্রমেই সফলতা হতে তারা দেবেন না এবং ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য তারা চেষ্টা করবেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের মানুষ কোনো ক্রমে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করার সুযোগ করে দেবেন না। তারা সেখান থেকে সেই বিষয়টি জানান দিচ্ছেন এবং সেই পথসভা শেষ করে এখন রাজবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতৃবৃন্দরা এসে স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে এখানে উপস্থিত হলে তারা আনুষ্ঠানিকভাবে আজকে রাজবাড়ির যে পথসভা এনসিপির সেই আনুষ্ঠানিক তাদের পথসভার কর্মসূচি শুরু হবে। নিশিক। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই পদযাত্রার খবর জানতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে যুবদলের যে বিক্ষোভ সমাবেশ চলছে সেখানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাব সেখানে। সকলে মিলে আপনাকে সহযোগিতা করব, সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি, কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমিত সাহসী সন্তানদের উপরে ফেসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে, সাহস করবে। কিন্তু কেন? এই কেনর জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফেসিবাদী শক্তি হামলে করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে যুব দলের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।